আজকে আপনাদের কাছে নিবেদন নীলোৎপল কবির লেখা প্রেতাত্মার ভূমিকায় আত্মা। শুরু হচ্ছে আজকের গল্প নীলোৎপল কবির লেখা প্রেতাত্মার ভূমিকায় আত্মা। হারিকেনটা জ্বলছে ছানি পড়া চোখের মতো। মাস্টার মশাইয়ের আসার সময় হয়ে গেছে। রোজকার মতো দাদু অদূরের তক্তা পোষখানায় বসে গড়গড়ার শটকাটা আলতোভাবে ঠোঁটে চেপে গড় গড় করছেন। এইমাত্র আসছে বলে কোথায় যেন গেলেন। খড়মের খটখট শব্দ খট 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 হয়ে দাদুর পায়ে পায়ে জড়িয়ে গেল। এ ঘরে টু শব্দ করার দ্বিতীয় কেউ নেই। কাউকেই আসতে দেওয়া হয় না, পাছে পড়াশোনায় বাচ্চাদের। তাই ক্ষীণ আলোয় ঘরের আশেপাশে ও পিছনে থমথমে অন্ধকার যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। হট করে চোখ ফেরাতেও সাহস হয় না। কি জানি কিম্ভূত কিমাকার একটা ভীষণ কিছু যদি চোখে পড়ে, ভাবতেই গায়ে কাঁটা দেয়। রবিন হারিকেনটা দু হাতে জড়িয়ে বুকের কাছে টেনে নেয়। দাদু গতকাল একটা ভূতের গল্প বলেছিলেন। শুনতে কি যেন একটা ভয় ভয় করছিল। রবিনের একা একা ভীষণ ভয় করছিল। ওকে ভয়ত রাশে দেখে গল্পটাই যেন জীবন্ত হয়ে পাশে এলো। নিজের মুখে গল্প শুনিয়ে ওকে সাহস দেবে একটা মৃদু শব্দ হলো। সামনের চেয়ারখানা নড়ে উঠল না। হাতল দুটো নড়ছে যেন। এক চোটে মার কাছে পালিয়ে যাওয়ার কথা ভাবে। মার বুকের মধ্যে লুকিয়ে পড়তে ইচ্ছা হয় রবিনের, কিন্তু পারে না। অবশ হয়ে আসছে, থরথর করে পা দুটো কাঁপছে। গতকালের গল্পটা আরও কাছে এলো। গল্প বলতে শুরু করলো। ভূত নেই কি রে? উত্তরে দাদু বললেন, তবে শোন। গড়গড়ার শটকাটা ঠোঁটে চেপে আদর পেয়ে মিনিটা যেমন ডাকে অমনি দুবার শব্দও হলো। আমরা উৎকর্ণ হয়ে দাদুকে ঘিরে বসলাম। বুঝলি, তখন দেশের বাড়িতে থাকি। শহরের মতো এত সুবিধা ওখানে কোথায়? সপ্তাহে দুদিন হাট বসে, মঙ্গলবার আর শুক্রবারে। তাও কি ধারে কাছে কয়েক ক্রোশ দূরে নদীর চড়ায় রসুলপুরের হাট। সেখান থেকেই দরকারি সব কিছু কেনাকাটা করতে হয়। আনাজ তো বটেই, তা সেদিন ছিল শুক্রবারের হাট। বেলা থাকতেই হাটে রওনা হলাম। সঙ্গে বুধন, বাড়ির বিশ্বস্ত চাকর। কেনাকাটা করতে বেলা গড়িয়ে গেল। সূর্যদেব তখন শ্রান্ত শরীরে পশ্চিম আকাশের প্রান্তে ঢলে পড়েছেন, ঠিক যেন রাঙাদির কপালের সিঁদুরের টিপ। রাঙাদির মুখের রঙে আকাশের প্রান্ত রাঙানো। তড়িঘড়ি করে সবকিছুর বস্তায় পড়লাম। হাট ছেড়ে পথে নেমেছি। হঠাৎ তখন খেয়াল হলো, আরে যা, মাছ তো কেনা হয়নি। মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেলাম। দায়িত্ব করতে লাগলাম বুধনকে। না, তখন হঠাৎ বুধনকে এগোতে পড়লাম। আমি আবার হাটেও ফিরে গেলাম। দরদাম করে মাছ কিনতে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। চারিধারে অমাবস্যার গাঢ় অন্ধকার নেমেছে, যেন বোরকা পরে দিন বিবি হেঁটে চলেছে অনন্তকালের পথ ধরে।
দিনটাকে ভেবে মনে করলে রাতের আধারকে বোরকা বলে চালানো যায়। প্রথমে মাঠ, তারপর একটা বিল পড়ে, বিলের ধার দিয়ে গিয়ে উঠতে হবে সদর রাস্তায়। সদর রাস্তা ছেড়ে আরো দুটো কাঁচা রাস্তা, তবে বাড়ি। এক কথায় হাট থেকে বাড়ি কুখ্যাত গোবিন্দপুরে যাবার সামিল। গাঁয়ের পথে রাতে কখনো কখনো দু একজন সঙ্গী পাওয়া যায়। চারিদিকে অন্ধকার থমথম করছে, অগাধ সমুদ্রের উধারের মতো মাছটা হাত দিয়ে ঝুলছে। রবিন, মুখটা বন্ধ কর, লাল ঝরবে। সবাই খুব খুব করে হাসলাম। দাদু একটা পান মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ধাই ধাই করে হেঁটে চলেছি। নির্জন মাঠটা হাট হাট করছে। মাঠ পেরিয়ে এলাম, দুটো রাস্তাও। শেষ রাস্তায় এসে উঠলাম তখন কেন যেন গাটা ছমছম করে উঠল। সামনে একটা উপেক্ষিত পরিত্যক্ত ভিটে। ওই ভিটেতে তিনু মাঝি গলায় ফাঁস দিয়ে মরেছিল। সে অনেক দিন আগেকার কথা। তিনু আকালের হাতে খুন হলো। পেটের খিদের সঙ্গে পারিবারিক কলহকে গলা টিপে শেষ করল। তিনুর পরিবার পেটের মায়া কাটিয়ে ভেগেও গেল। আজ ওখানে পাশের ছাড়ার শেওড়া গাছগুলো সব পরিবারের সংসার গেরস্তালি নিয়ে ঝাঁকিয়ে বসেছে। সেই জনশূন্য ভিটে থেকে কে একজন বেটা ছেলের আর্ত চিৎকার বুকে গা দিল। ভীষণ ভয় হলো। আগে পিছে তাকিয়ে একজন সঙ্গীর খোঁজ করলাম। এই সময়ে কেউ যদি আলো নিয়ে আসতো। তাই তো, ওকে যায়, আলো নিয়ে ব্যস্ত সমস্ত এগিয়ে চলেছে। ওর সঙ্গ নিতে জোরে পা চালালাম। পিছন থেকে হাঁকলাম, ওহে কে যাও, দাঁড়াও না একটু। ও দাঁড়ালো। অস্পষ্ট আলোয় দেখলাম লোকটাকে। পরনে আট পরে ধুতি, খালি গা, ছিপ ছিপে চেহারা, এবড়ো খেবড়ো মুখমণ্ডল, কাঁধে জাল, এক হাত দিয়ে ধরা, অন্য হাত দিয়ে ভাঙা হারিকেন, কালি ঝুলি মেখে আলোর রশ্মি নিজের বুকে চেপে রেখেছে। লোকটা মাছ ধরতে চলেছে, ধারে কাছে কোথাও হয়তো। জিজ্ঞাসা করলাম, এই রাত বেরোতে কোথায় যাবে মাছ ধরতে? লোকটা কোনো প্রত্যুত্তর করলো না, শুধু ইশারায় এগিয়ে যেতে বলল। লোকটা যেন জটিল কিছু একটা ভাবছে। অত্যন্ত ব্যস্ত মনে হলো। কথা বলা বৃথা, তাই বুদ্ধিমানের মতো ওর পিছু পিছু চললাম। উভয়ের মধ্যে একটাও কথা হলো না। সামনেই মস্ত বাঁশঝাড়, একটা অস্পষ্ট পাহাড়ের মতো। সেখানে ঘটলো একটা অভাবনীয় ঘটনা। আকাশে
আকাশে মেঘ নেই, ঝড়ের পূর্বাভাস নেই। হঠাৎ ঝোড়ো হাওয়ার ঝাপটায় বাঁশের ডগাগুলো দুলে উঠল, বিকট শব্দ হলো। সর সর শব্দে রাশি রাশি বাঁশ পাতা ঝরে পড়ল অন্ধকারে পথ হাতুড়ে। মোটমোটাস একটা বেল্লাই বাঁশ আমূল উপড়ে পড়ল, ঠিক ঠিক আমার পায়ের কাছে। পথ আটকে, আর একটু হলে মাথায় পড়তো। ইস, গায়ের লোমগুলো সূচের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। ফুসফুস বুঝি থেমে যায়। গায়ের রক্তহীন, ভয়ে মৃত প্রায়। ঠক ঠক করে দাঁতে দাঁত বাজছে, চোখ দুটো ছানা বড়া, কণ্ঠস্বর মাথায় উঠে গেছে। পা দুটো মাটির গায়ে আটকে গেছে, চোরা বালির কবলে পড়েছে যেন। ভয়ে পঙ্গু অথর্ব এইভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। যখন মুমূর্ষ ভাব কেটে গেল, তখন লোকটাকে দেখতে পেলাম না। আর কি দাঁড়াতে সাহস হয় ওখানে? পড়ি মরি করে ছুটতে শুরু করলাম। মরিয়া হয়ে দৌড় দৌড়, হাঁপাতে হাঁপাতে বাড়ি দৌড়ে পৌঁছালাম। বুধন আলো নিয়ে সেখানে অপেক্ষা করছে। মাছটা বাড়িয়ে দিলাম। ও চিলের মতো চোঁ দিয়ে মাছটা ঘিরে নিল। অদ্ভুত ব্যবহারে ওর মুখের দিকে তাকালাম। কি আটকে উঠলাম, প্রাণ উড়ে গেল যেন। এই যে সেই এবড়ো কেবড়ো বিশ্রী মুখ, জাল কাঁধে, হারিকেন হাতে, সেই লোকটা। ভূত ভূত করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর খুব ভয় হচ্ছে বুঝি? দাদু হেয়ালি করে জিজ্ঞাসা করলেন। আমরা দাদুর গায়ে লেপ্টে বসলাম, অন্ধকারে তাকিয়ে শিউরে উঠলাম। হারিকেনটা জ্বলছে। মাস্টারমশাই আসার সময় হয়েছে। দাদু আসছি বলে কোথায় যেন গেলেন। ঘরে টু শব্দ করার দ্বিতীয় কেউ নেই। রবিন একা। ও হারিকেনটা বুকে জাপটে ধরে যেন। খোলা জানলা তাকিয়ে ভয়ে কেঁপে ওঠে। কোনো রকমে কষি কাঠটা হাতে তুলে নেয়। যেমন তেমন করে খোঁচা দিয়ে পাল্লা দুটো ভেজিয়ে দিতে যাবে কি যাবে না, তক্ষুনি ও স্পষ্ট দেখতে পায় কঙ্কালসার একটা প্রেতবৎ নগ্ন লোক। তার চোখ দুটো কোটরে জ্বলছে। একটা লিকলিকে হাত বাড়ালো। চি চি স্বরে কি বললে, নাকি স্বরে? ওরে বাবা! রবিন ঢোক গিলতে পারলো না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আড়ষ্ট কণ্ঠে ভূত ভূত করে গোঙায়। হারিকেন চেয়ার সমেত উল্টে নিচে পড়ে যায়, জ্ঞান হারায়। বাড়ির সবাই সচকিত হয়ে ছুটে আসে। ব্যথিত চোখে মা, খুন্তি হাতে পিসিমা, নামাবলি গায়ে দাদু, দুরু দুরু বুকে আর সবাই। ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে হাও মাও করে। রবিনকে মাটিতে আড়ষ্ট দেখতে পান। কান্নাকাটির রোল পড়ে যায়, তাল কেটে যায়। দৈনন্দিনের ছন্দ মেলে না। সবার চোখে মুখে আহা উহু, জলান, পাকা কই, ডাক্তারবাবুকে ডাক। দাদুর এতক্ষণে খেয়াল হলো, তাই তো বুধনকে দেখছি না তো। বুধন কোথায়? বুধন, ও বুধন! বাজি
এই যে বাবু, আমি চোর পাকিয়েছি, আমি রান্নাঘরে পিছনে আধারে। অতপর তম্বি করে বলে, বেটা আমার চোখে ধুলো দিতে চায়। হ্যাঁ, বুদনের কণ্ঠস্বর অনুসরণ করে হারিকেন নিয়ে সবাই ছুটে গেল। বুদন সবাইকে দেখে খুশিতে বীরত্বে হাঁপাতে হাঁপাতে বললে, আমি দেখলাম ছুটে পালাতে। আমার চোখে। অভূতপূর্ব দৃশ্য দেখে দাদু বিস্ময় হতবাক। শীর্ণকায় লোকটাকে বুধন ওর শক্ত মুঠোয় ধরে ফেলেছে। দাদু আলো তুলে ওর মুখের সামনে আনেন। লোকটার মুখে পুরো একটা ছায়ে মাখা রুটি, শ্বাসরোধ হবার উপক্রম আর কি। দু চোখে জল। ও বারবার দু হাত কপালে ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করছে। খিদেই চিপসে যাওয়া পেটে হাত রেখে ইঙ্গিতে কিছু আহার্য ভিক্ষা করছে। দাদু সমীহ দৃষ্টিতে লোকটার আপাদ মস্তক দেখলেন, দয়ার্ত হলেন। ও হয়তো বুঝলো। চোখ বড় করে রুটিটা গলাধকরণ করলো। সাপে যেমন ব্যাঙ গেলে তেমন করে হাওয়া করে কেঁদে দাদুর পায়ে লুটি পড়লো, জড়িয়ে পড়লো। কিছুতেই পা ছাড়তে চায় না, আর কান্নাও থামে না। মনে যা। পিসিমা আর দাঁড়ালেন না, বাড়ির মধ্যে ফিরে গেলেন। দাদু স্বগতি করলেন, হাই রে সোনার বাংলা। অতপর কৃত্রিম রসে লোকটার দিকে কটমট করে তাকালেন। এত বড় আস্পর্ধা, ভূত সেজে ভিক্ষা করা। আমার দাদুকে ভয় দেখানো, চাপকে পিঠের চাল ছাড়িয়ে নেব না। বুধনকে উদ্দেশ্য করে বললেন, যা হতভাগাকে বৈঠকখানায় তালা দিয়ে রাখবে, আগে ওকে এক পেটা খাইয়ে চাঙ্গা কর, আমি চাবুক নিয়ে আসি। এই বলে বুধনকে দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। রাতে লোকটা খেয়েছিল অনেক। সকালে দাদু ওকে কাছে ডাকলেন। দিনের আলোয় চিত্রশিল্পীর মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, দীর্ঘশ্বাস ফেললেন। দাদুর আদৌ চাবুক ছিল না। কাঙাল লোকটাকে একজোড়া চাবুক আনবার ফরমাস করলেন। কয়েকটা টাকা ওর হাতে গুঁজে দিলেন, বললে, নে। ওর চোখের জলে ভেসে বলল, বাবু। দাদু গম গম করে বললেন, হ্যাঁ, এটা হলো এক জোড়া চাবুক, বুঝলে? যা। শেষ হলো আজকে প্রেতাত্মার ভূমিকায় আত্মার সমগ্র পর্বটি। লেখক শ্রী নীলাৎপল কবি। গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।